আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা সবেমাত্র তাদের ক্লাস 10-এর পরীক্ষা দিল বা দিচ্ছে এবং যারা সবেমাত্র ক্লাস 12-এ উঠলো, অর্থাৎ যারা ভাবছে যে আপাতত এই যে 1-2 বছর রয়েছে এই সময়টা ফাটিয়ে বোর্ডসের জন্য পড়াশুনো করব, বোর্ডসে প্রচুর নম্বর পাবো, তারপরে বোর্ডস হয়ে যাওয়ার পরে মানে ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে 1 বছর বাড়িতে বসে যাব, কোনো একটা কোচিংয়ে বা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাব এবং তারপরে সেই বছরটা নিটের জন্য পড়ে ওই ড্রপ ইয়ারে একবারে নিট লাগিয়ে দেবো। যারা মনে করে যে নিট এবং বোর্ডসের মাঝে একটা ভার্সেস থাকে, অর্থাৎ নিট এবং বোর্ডসের রাস্তা দুটো সম্পূর্ণ আলাদা, এ দুটোকে কখনো একসাথে করা সম্ভব নয়। এটা শুধুমাত্র যে ছাত্রছাত্রীদের ধারণা তাই নয়, তার থেকে অনেক বেশি এটা বহু গার্জেন এবং মা বাবারা মনে করেন যে যদি কোনো একটা ছেলে মেয়ে নিট এবং বোর্ডসের প্রিপারেশন একসাথে নেয়, কেউ যদি বলে যে আমি যে বছর বোর্ডস দেবো সে বছরে নিট দেবো, তখন তাকে বলা হয় যে না 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 না, এরকম আবার হয় নাকি, নিট তো পাবিই না, কারণ নিটে এত ছেলে মেয়ে বসে, এত কম সিট, মাঝখান দিয়ে তুই বোর্ডসেও ফেল করে যাবি। এই কথাটা প্রত্যেক বেশিরভাগ গার্জেন তার ছেলে বা মেয়েকে বলে থাকেন এবং তার জন্য হয়তো আমার মতো বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের সবাইকে সম্মান রেখে বলছি, কিন্তু আমি বহু শিক্ষক শিক্ষিকাকে এই কথা বলতে শুনেছি যে তারা বলেন যে নিট এবং বোর্ডস সেটা আবার একসাথে হয় নাকি, আমরা বোর্ডসের জন্য পড়াবো, একদম এই ভুলটা করবে না, নিটের জন্য আবার এখন কি, বোর্ডসটা হয়ে যাক তারপরে নিটের জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। তো এইটা নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কথা বলা খুব প্রয়োজন, কারণ দিনের পর দিন এইভাবে চলতে পারে না, দিনের পর দিন মানুষজন ভুল ধারণা নিয়ে চলে যেতে পারেন না যে নিট এবং বোর্ডস বোধহয় দুটো আলাদা রাস্তা, দুটো আলাদা জিনিস, দুটোর মধ্যে কোনো মিল নেই। এবং শুধুমাত্র আইনস্টাইনের মতো কিছু জিনিয়াসই রয়েছেন যারা এই দুটোকে একসাথে করতে পারে, আদারওয়াইজ আমাদের মতো নর্মাল মিডিওকার ছেলেদের পক্ষে নিট এবং বোর্ড একসাথে অসম্ভব। সেটা নিয়ে আজকে কথা বলবো এবং শুরুতেই একটা আপনাদের হয়তো চমকে যাবেন একটা কথা যদি শুরুতেই বলি, যে আমরা যদি সিলেবাস দেখি, সিলেবাস মানে কি জিনিস, অর্থাৎ যেটা লেখা থাকে, যেটার ওপর থেকে আর কি প্রশ্ন হয়। আমরা যদি বোর্ডসের সিলেবাস দেখি, সেটা আইএসসি হোক, সেটা সিবিএসসি হোক, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যা বোর্ড হোক না কেন, কিছু বছর আগেই যেহেতু এখন সারা ভারতবর্ষে একই সিলেবাসে চলে, একই সিলেবাসে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, তাই সমস্ত বোর্ডের সিলেবাসকে এক করে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। এখন সিবিএসসি বোর্ডের সিলেবাসের সঙ্গে আইএসসি বোর্ডের সিলেবাসের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের কোনো পার্থক্য নেই। এবং তার থেকেও চমকপ্রদ যে ব্যাপার, নিটের সিলেবাসও এই এক্স্যাক্টলি সেম সিলেবাস, অর্থাৎ বোর্ডসের সিলেবাস যা নিটের সিলেবাসও তাই, অর্থাৎ যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোই পড়তে হবে, সেটা বোর্ডসের জন্যও হোক বা নিটের জন্য হোক। এইবার লোকে একটা কথা বলে যে বোর্ডসের জন্য পড়াটা তো খুব সহজ, নিটের জন্য ওরে বাবারে, এরকম আবার হয় নাকি, টপিক সেম তো কি হয়েছে, আমি বোর্ডসের জন্যই পড়াবো, নিটের জন্য পড়াবো না। এবার এই জায়গাটাতে আমি যখন প্রথমবার এই প্রশ্নটা শুনেছিলাম আমি ঘাবড়ে গেছিলাম, মানে বোর্ডসের জন্য পড়ানো যে কি জিনিস বা নিটের জন্য যে পড়ানো কি জিনিস আমি সত্যিই জানি না। আমি একটা উদাহরণ, আমাকে যখনই কোনো গার্জেন ফোন করেন এবং এই কথাটা বলেন যে ডাক্তারবাবু আপনি বোর্ডসের জন্য পড়ান নাকি নিটের জন্য পড়ান, তখন আমি খুব ঘাবড়ে যাই, কারণ এই প্রশ্নটা আমার কাছে খুবই মানে অনভিপ্রেত। আমি জানি না এই ধারণাটা কারা ঢোকালো, কারা এটা বলে, এবং তাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা আমি যারা এই ভিডিওটা দেখছে তাদেরকেও করতে চাই, কারণ এটা সবার জন্য এই জিনিসটা। তো ধরে নিন নিটের সিলেবাসে রয়েছে বা বোর্ডসের সিলেবাসে রয়েছে, যেহেতু সিলেবাসটা সেম তাই নিট হোক বা বোর্ডসের সিলেবাসে হোক, যেটাই হোক না কেন, সিলেবাসে ধরুন লেখা রয়েছে পেসমেকার অফ হার্ট। আশা করা যায় এই শব্দটা সবাই জানেন যে পেসমেকার সম্পর্কে লেখা রয়েছে, যে পেসমেকার অফ হার্ট, ধরুন এইটা সিলেবাসে লেখা রয়েছে, ধরুন আমি বলছি পেসমেকার অফ হার্ট সিলেবাসে লেখা রয়েছে, তাহলে আমি যদি পেসমেকার অফ হার্টকে পড়াই যে পেসমেকার অফ হার্টটা কি জিনিস, তাহলে আমি বলবো যে এইটা হচ্ছে মানবদেহের হার্ট, হৃৎপিণ্ড, যার 4টে প্রকোষ্ঠ রয়েছে, 4টে চেম্বার রয়েছে। এটা বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম, এটা ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম, এটা বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকেল, এটা ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকেল।
তো এই যে চারটে চেম্বার বা চারটে প্রকোষ্ঠ রয়েছে, তার মধ্যে ডান অলিন্দে বা রাইট এট্রিয়ামে একটা ব্যাটারির মতো জিনিস থাকে, যেটা কিছুক্ষণ অন্তর অন্তর কারেন্ট তৈরি করে, যে কারেন্টের জন্য হার্ট অটোমেটিক্যালি কন্ট্র্যাক্ট করতে থাকে। এই যে আমাদের হৃদস্পন্দন চলছে, এই যে হার্ট আমাদের বিট করছে, আমরা তো বলছি না, অটোমেটিক্যালি হার্ট বিট করছে। কেন? কারণ কিছুক্ষণ অন্তর অন্তর এই যে ডান অলিন্দে এই যে ব্যাটারিটা রয়েছে সবুজ রঙের, এইখান থেকে কারেন্ট তৈরি হয়, যে কারেন্টের জন্য হার্ট বিট করে। সেই জন্য এই জিনিসটাকে, এই সবুজ রঙের জিনিসটাকে আমরা পেসমেকার বলি। এই জিনিসটাকে আমরা পেসমেকার বলি, যেটার আরেকটা নাম হলো এসএ নোড, যেটার আরেকটা নাম হলো এসএ নোড অথবা পেসমেকার অফ হার্ট, যেটার জন্য হার্ট কিছুক্ষণ অন্তর অন্তর বিট করছে এবং যেটা থাকে ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম। এখন এটা আমি পড়িয়ে দিলাম। এখন আমাকে যদি এটা প্রশ্ন করেন যে এটা আমি কিসের জন্য পড়ালাম, বোর্ডসের জন্য না নিটের জন্য, আমি কি উত্তর দেব? মানে বোর্ডসের জন্য যদি পড়াতাম তাহলে আমি কি পড়াতাম, আর নিটের জন্য যদি পড়াতাম তাহলেই বা আমি কি পড়াতাম? আমি তো এটাই আজ অব্দি বুঝলাম না, যে লোকে এই যে কথাটা বলে যে বোর্ডসের জন্য, নিটের জন্য, তো আমি পেসমেকার অফ হার্টকে বোর্ডের জন্য কি বলবো? মানে হার্টে না থেকে পাকস্থলীর মধ্যে থাকে, আর নিটে হলে বলবো হার্টের মধ্যে থাকে? না, আমি একই কথা বলবো, আমি সিলেবাস ধরে কথা বলবো। এবং এইটা যখন বলবো তাহলে প্রশ্ন যদি বোর্ডসেও আসে যে পেসমেকার অফ হার্ট সম্পর্কে লেখো, কোথায় থাকে, কি নাম, কিংবা নিটে যদি একটা এমসিকিউ আসে যে এসএ নোড কোন প্রকোষ্ঠে থাকে, আমার মনে হয় যে কেউ উত্তর করতে পারবে। এবং এটাই বাস্তব, এই জিনিসটাই মনে হয় বহুদিন ধরে কেউ বলে না। তারপরে আমি একটু রিসার্চ করলাম যে এই যে বোর্ডসের মতো পড়ানো জিনিসটা কি। তারপরে আমি বুঝলাম যে কি জিনিস বোর্ডসের মতো পড়ানো, এবং সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি আবারও বলছি, আমি কাউকে অসম্মান করতে চাইছি না, কিন্তু এইটার জন্য আমাদের বহু ছেলে মেয়ে যারা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে পারতো, দিল্লি এমসে যেতে পারতো, কলকাতা মেডিকেল কলেজে আসতে পারতো, ভালো ভালো রেজাল্ট করতে পারতো, তারা করতে পারে না। তারা ওই এক বছর ড্রপ দিতে যায়। তারপরে কি হয় সেটা তারপরে বলছি। বোর্ডসের মতো পড়ানো মানে আমি যেটা বুঝলাম যে বহুদিন ধরে কিছু নোটস রয়েছে, যেগুলো যারা পড়ান তাদের হাতে লেখা নোটস রয়েছে, কিছু প্রশ্ন উত্তর, পেসমেকার অফ হার্ট, তার সম্পর্কে 4টে লাইন লেখা রয়েছে। তো স্টুডেন্টরা যায় এবং তাদেরকে ওই প্রশ্ন উত্তর ফরম্যাটে ওই পুরো জিনিসটাকে লেখানো হয়। এইটা হচ্ছে নাকি বোর্ডসের মতো পড়ানো। এবং স্টুডেন্টরা যায় এবং স্টুডেন্টরা ওটা লিখে ফেলে পুরোটা, এবং তারপরে ওটাকে মুখস্থ করে, ওটা মুখস্থ করে নাকি বোর্ডসে প্রচুর নম্বর পেয়ে যায়, কারণ ওই কয়েকটা যে কটা প্রশ্ন লেখানো হয় ওখান থেকেই মোটামুটি বোর্ডসে প্রশ্ন আসে। তো সব জায়গাকে টাচ করা হয়তো হয় না। তো তারপরে বোর্ডসে প্রচুর নাম্বার পায়, সবাই খুব খুশি হয়ে যায়, এবং সেই থেকেই নাকি নাম আসে যে উনি বোর্ডসের জন্য খুব ভালো পড়ান। এতে যেটা হয় সেটা আমি বলছি। এই যে বিজ্ঞান, আমরা তো সায়েন্স নিয়ে পড়ছি, যারা ডাক্তারি দেবে, যারা ইঞ্জিনিয়ারিং দেবে, তারা তো 11-এ সায়েন্স নিচ্ছে। এটা বিজ্ঞান, বিশেষ জ্ঞান, এটা ইতিহাস নয় যে আমি মুখস্থ করব সাল তারিখ কারণ ফলাফল। এটা বিজ্ঞান। এটা এটা ওই 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 বস্তা পচা নোট মুখস্থ করে কেউ বিজ্ঞানের ভালো ছাত্র বা ছাত্রী হতে পারে না। যদি বিজ্ঞানের কেউ ভালো স্টুডেন্ট হতে চায়, যেহেতু তোমরা বিজ্ঞান চুজ করেছো বা করবে, তাই চেষ্টা করো বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হওয়ার। বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী নোটসে হয় না, বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী কনসেপ্টে হয়। তাই তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে বোর্ড নিট কেন, পৃথিবীর যে কোনো পরীক্ষা, তোমার সিলেবাসের যে কোনো পরীক্ষা তুমি অ্যাকচুয়ালি একবারে ক্র্যাক করতে পারবে। এর জন্য কোনো এক্সট্রা অর্ডিনারি মেধার দরকার নেই। আমি বারবার বলি, নিট পরীক্ষাটা খুবই সাধারণ একটা পরীক্ষা। হ্যাঁ, হয়তো অনেক কেউ পরীক্ষা দেয় সিট কম, সেটা আলাদা জিনিস, কিন্তু পরীক্ষার প্রশ্ন খুবই মিডিওকার কোশ্চেন হয় বা সহজ প্রশ্ন হয়, একেবারেই কঠিন হয় না। কিন্তু কেন লোকে পারে না, তার কারণ এটাই যে তাকে প্রথম থেকে বোঝানো হয় যে নিটটা পুরো অন্য জিনিস, তার থেকে আমি যে কটা নোট বলছি এই কটা প্রশ্ন উত্তর লিখে নাও, বোর্ডসে প্রচুর নম্বর পাবে। দিস ইজ নট দ্য রাইট থিং। তাহলে তোমার যোগ্যতাই নেই বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী হওয়ার। কারণ বোঝাতে, মানে একটা কথা বিজ্ঞানে বলা হয় যে তুমি যদি কোনো একটা সাবজেক্ট বুঝতে না পারো,
ধরো একটা সাবজেক্ট বুঝতে পারছো না, বিজ্ঞানের ক্ষেত্রে এটা খুব বেশি প্রযোজ্য, যে তুমি বায়োলজি বুঝতে পারছো না, তুমি ফিজিক্স বুঝতে পারছো না, তার মানে সমস্যাটা তোমার নয়, সমস্যাটা যে তোমাকে পড়াচ্ছে তার। কারণ বিজ্ঞান মানে মুখস্থ করে নেওয়া নয়, বিজ্ঞান মানে ওই নোট একজন লিখিয়ে দেবে আর আমি সেটা মুখস্থ করে গিয়ে 11-12 নম্বর পেয়ে যাবো, সেটা নয়। বিজ্ঞান মানে একটা ধারণা, একটা কনসেপ্ট, সেটা যদি একবার কারোর ক্লিয়ার হয়ে যায় তাহলে সে যা খুশি লিখতে পারবে, সে যা খুশি লিখতে পারবে। তাকে একটা এমসিকিউ দিলেও সে লিখতে পারবে, তাকে যদি একটা 3-4 লাইনের উত্তর লিখতে বলা হয় সে সেটাও লিখতে পারবে, কারণ তার ধারণাটা স্বচ্ছ। এবং বিজ্ঞানের ছাত্র বা ছাত্রীর যদি ধারণা স্বচ্ছ না হয় তাহলে সমস্যাটা আইদার তাকে যে পড়াচ্ছে তার, অথবা আমি জানি না, আমি কার জানি না, কিন্তু এটা হওয়া উচিত নয়। বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী একটাই জিনিস করবে, সেটা তার কনসেপ্টকে ক্লিয়ার করবে, তার ধারণাটাকে স্বচ্ছ করবে, তবেই সে বিজ্ঞান নিয়ে পড়াশুনো করছে। এখন আমি যদি বলি যে আমাদের পৃথিবীতে একটা প্রাণী রয়েছে, একটা অ্যানিমেল রয়েছে যার নাম স্পঞ্জ। সিলেবাসে রয়েছে ওয়াটার ক্যানাল সিস্টেম অফ স্পঞ্জ। এটা সিলেবাসে রয়েছে, ওয়াটার ক্যানাল সিস্টেম অফ স্পঞ্জ। তাহলে আমি কি বলবো? আমি বলবো আমাদের পৃথিবীতে একটা প্রাণী রয়েছে যাদের নাম হলো স্পঞ্জ, যারা জলের মধ্যে থাকে, মেনলি জলের মধ্যে থাকে। তো স্পঞ্জ কেন বলছি? কারণ এই যে প্রাণীটা, এদের গায়ে এরকম অনেকগুলো ছোট ছোট ফুটো রয়েছে, যে ফুটোগুলো দিয়ে জল ভিতরে ঢুকে আসে। আমরা যখন স্পঞ্জকে জলের মধ্যে ঢোকাই তখন কিন্তু তারপরে যখন স্পঞ্জটাকে তুলি সমস্ত জল স্পঞ্জের মধ্যে ঢুকে যায় না, সেই জন্য যখন স্পঞ্জটাকে আবার নিকড়াই জল বেরিয়ে আসে। এদেরও একদম সেরকম, এদের গায়ে প্রচুর ছোট ছোট ফুটো রয়েছে যেখান দিয়ে কন্টিনিউয়াসলি জল ঢুকছে, এবং ঢোকার পরে বডির মধ্যে ঢুকছে, এবং তারপরে একটা বড় ফুটো রয়েছে যেখান দিয়ে আলটিমেটলি জলটা বেরিয়ে আসছে। ঠিক যেরকম স্পঞ্জে হয়, স্পঞ্জ আমরা জলে ঢোকাই, স্পঞ্জের মধ্যে জল ঢুকে গেল, তারপরে আমরা যখন নিকড়াই স্পঞ্জ থেকে আবার জলটা বেরিয়ে গেল। একদম স্পঞ্জের মতো এখানে জল ঢুকছে এই ছোট ছোট ফুটোগুলো দিয়ে, তারপরে ভিতরে গিয়ে বাইরে বেরিয়ে আসছে। তো এই যে ছোট ছোট ফুটোগুলো, এইটার নাম হলো অস্টিয়া। তারপরে ভিতরে ঢুকছে, তো এর ভিতরে যে জায়গাটা রয়েছে যের মধ্যে জলটা ঢুকছে তাকে আমরা স্পঞ্জোসিল বলি, এবং তারপরে আলটিমেটলি বেরিয়ে আসছে এই বড় ফুটোটা দিয়ে, যেটাকে আমরা অস্কিউলাম বলি। তো এই যে জিনিসটা, যে জল ঢুকছে অস্টিয়া দিয়ে, তারপরে স্পঞ্জোসিলে যাচ্ছে এবং তারপরে অসিকিউলাম দিয়ে বেরিয়ে আসছে, বেসিক্যালি এই জিনিসটাই হলো ওয়াটার ক্যানাল সিস্টেম। এবার এইটাই আমি পড়াবো। এবার এইটা যে আমি পড়ালাম, এইটাকে আমি মানে বোর্ডসের জন্য কি করে পড়াবো বা নিটের জন্য কি করে পড়াবো আমি তো জানি না। আমি ওয়াটার ক্যানাল সিস্টেম বোঝাতে পারি, কিন্তু সেটা বোর্ডসের জন্য কি নিটের জন্য কি আমি তো সেটা জানি না, মানে আমার সেটা সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি জানিই না যে মানে সেই ব্যাপারটা কিভাবে বলতে হয় বা সেই জিনিসটা কি করে বলতে হয়। তো এইটা আমার কাছে খুব একটা আশ্চর্যজনক ব্যাপার যে লোকে এই কথাটা বলে এবং আমি সত্যিই জানি না। যদি সিলেবাসে থাকে প্রায়ণ, আমি প্রচণ্ড কঠিন কঠিন জিনিসগুলো বলছি, কিন্তু দেখো আমি বারবার বললাম যদি বুঝতে না পারো তাহলে চেঞ্জ ইওর টিচার, এটাই আমি বলি। কেউ যদি তোমায় বোঝাতে না পারে, কেউ যদি তোমাকে ভাবে যে শুধু নোট মুখস্থ করিয়ে দেবে, যদি সময় থাকে চেঞ্জ ইওর টিচার, এটাই আমি বলবো। কারণ বিজ্ঞানে যে ধারণা ক্লিয়ার করছে না তার কাছে থাকার কোনো মানে নেই। কি হয় সেটা এরপরে বলছি। প্রায়ণ কি যদি বলি, এটা সিলেবাসে ধরো লেখা রয়েছে, নিটের সিলেবাসেও লেখা রয়েছে, বোর্ডসের সিলেবাসেও লেখা রয়েছে প্রায়ণ শব্দটা। তো আমাদের শরীরের মধ্যে একটা জিনিস রয়েছে যার নাম প্রোটিন, সবাই জানে প্রোটিন। তো প্রোটিন অ্যাকচুয়ালি আমাদের শরীরে বিভিন্ন ফোল্ডিং করে থাকে, মানে প্রোটিন এইভাবে আমাদের শরীরে এরকমভাবে ফোল্ড করে থাকে, এরকমভাবে ফোল্ড করে আমাদের শরীরে প্রোটিনগুলো থাকে, এরকমভাবে ফোল্ড করে থাকে প্রোটিনগুলো। কিন্তু অনেক সময় এই ফোল্ডিংটা ঠিকঠাক হয় না, অর্থাৎ ফোল্ডিংয়ে একটু গড়বড় হয় প্রোটিনের, এবং তৈরি হয় মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয়। এবং যখন এই মিসফোল্ডেড প্রোটিন তৈরি হবে তখন আমাদের শরীরে, বুঝতেই পারছো আমাদের শরীরে কেন, যদি গরু ছাগলের শরীরেও মিসফোল্ডেড প্রোটিন তৈরি হয় তাহলে তাদের অনেক রকম রোগ হবে, অবভিয়াসলি তাদের অনেক সমস্যা হবে। তো এই যে মিসফোল্ডেড প্রোটিন, এটাকেই আমরা প্রায়ণ বলে থাকি। এবং যখনই আমাদের শরীরে বা গরু ছাগলের শরীরে প্রোটিনের এরকম মিসফোল্ডিং হবে তখন কিছু রোগ দেখা যাবে। এরকম কিছু রোগের নাম হলো কুরু ডিজিজ, ম্যাড কাউ ডিজিজ, কিংবা ক্রুচফেল্ড জ্যাকব ডিজিজ। তাহলে আমাকে যদি বলে যে এবার এটা বোর্ডসের জন্য পড়াও বা নিটের জন্য পড়াও, আমি কি বলবো?
আমি তো জানি না, আমি তো প্রায়ন জিনিসটাকে শুধু বোঝাতে পারি যে প্রায়ন হলো মিসফোল্ডেড প্রোটিন, এবং যখনই আমাদের শরীরে বা গরু ছাগলের শরীরে প্রোটিনের মিসফোল্ডিং হচ্ছে বা প্রোটিনের ফোল্ডিং ঠিকঠাক হচ্ছে না, তখন যে রোগটা হয় সেই রোগগুলোকে আমরা প্রায়নের ডিজিজ বা প্রায়ন্স ডিজিজ বলি, যার উদাহরণ হলো কুরু ডিজিজ, ম্যাড কাউ ডিজিজ, ক্রুচফেল জ্যাকব ডিজিজ। এটা আমি মানে বোর্ডসের জন্যই বা কি করে পড়াবো, বা নিটের জন্যই বা কি করে পড়াবো? তাই তাই আমি যেটা বারবার বলছি, যদি এরকম কেউ বলে যে নিট এবং বোর্ড আজকের পর থেকে যদি এই কথাটা কেউ বলে যে নিট এবং বোর্ড দুটো আলাদা জিনিস, দুটো আলাদা রাস্তা, দুটো একসাথে হয় না, এটা শুধুমাত্র জিনিয়াসরাই পারে, নিশ্চয়ই এই 2-3 মিনিটে বোঝাতে পারলাম যে দুটো রাস্তা আলাদা নয়। তাই যদি এরকম কোনো কেউ কথাটা বলে থাকে, এটা কেউ বলতে পারে যে দেখো আমি তোমাকে নোট দেব, ওইটাই আমি পারি, এটা একটা কথা। আর যদি এই কথাটা কেউ বলে যে নিট বোর্ড আলাদা জিনিস, আমি আপাতত বোর্ডসের জন্য পড়িয়ে দিই, পরে নিটের জন্য হবে, এই কথাটা যে বলছে তার মানে সে তোমায় মিসগাইড করছে। কারণ নিট এবং বোর্ডের সিলেবাস আলাদা নয়, আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি, তাও বুঝিয়ে উঠতে পারিনি। চেষ্টা করলাম আবার বোঝানোর যে যদি কেউ এই জিনিসটা বুঝে যায়, যদি এই জিনিসটা বুঝে যায়, এই জিনিসটা বুঝে যায়, এরপরে যদি তাকে বোর্ডস নিয়ে প্রশ্ন করা হয় বা নিট নিয়ে প্রশ্ন করা হয়, যাই করা হোক না কেন, সে সবই পারবে, কারণ সে সিলেবাসের টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করছে, তার ধারণাকে স্বচ্ছ করছে। তাই পৃথিবীর কোনো প্রশ্ন কিচ্ছু তাকে আটকাতে পারবে না, এবং এর জন্য জিনিয়াস হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বারবার বলি কেউ জিনিয়াস নয় আমাদের মধ্যে, হয়তো 1%-এরও কম 1-2 জন আছে, বাকি আমরা প্রত্যেকে মিডিওকার। আমরা মেনলি 3টে জিনিসে ভালো রেজাল্ট করি। এক, গাইডেন্স, সব থেকে ইম্পর্টেন্ট 11-12-এ গাইডেন্স। একজন ভালো টিচার যদি না পাও, সত্যি 11-12 ডুবে যাবে, কিচ্ছু করার নেই। আমি খুব লাকি যে আমি পেয়েছিলাম 11-12-এ। তোমরাও ভালো টিচার খোঁজো, সেটা কোথা দিয়ে খুঁজবে সেটা তোমাদের ব্যাপার, সেটা তোমার স্কুলে আছে নাকি বাড়ির পাশে, বাট চুজ দ্য কারেক্ট টিচার, চুজ দ্য কারেক্ট গাইড, যে তোমাকে সঠিক রাস্তা দেখাবে, যে তোমাকে মিসগাইড করবে না। প্রপার গাইডেন্স 11-12-এ সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 10 অব্দি মুখস্থ করে টোরে চলে যায়। 11-12-এ যখন কেউ সায়েন্স নিচ্ছে, বিজ্ঞান নিচ্ছে, তার একজন প্রপার গাইডের দরকার। তাই 1 নম্বর গাইড, 2 নম্বর স্ট্র্যাটেজি, যে এটা জানা দরকার যে কিভাবে এগোবো, এবং 3 নম্বর হলো পরিশ্রম। এই 3টে জিনিস যদি কারুর থাকে, প্রপার গাইড, স্ট্র্যাটেজি এবং পরিশ্রম, পৃথিবীর কোনো শক্তি কেউ তাকে আটকাতে পারবে না। এবং সেই জন্যই আমি বললাম যে অ্যাকচুয়ালি যেটা হয়, যখন কেউ বলে যে আমি এই যে শুরুটা করেছিলাম যেখান দিয়ে, যে ভাবতে যে আপাতত 1-2 বছর বোর্ডসের জন্য পড়ে নি, তার পরের বছর বাড়িতে বসবো, ড্রপ ইয়ার দেবো, 1 বছর ফাটিয়ে পড়বো। কি হয় বলছি, এই 2 বছর সে তো বিজ্ঞান পড়েনি, সে ইতিহাস পড়েছে, তাকে কিছু নোট মুখস্থ করিয়ে লেখা হয়েছে, সেটা ফিজিক্স কেমিস্ট্রি সবই, ওই প্রশ্ন উত্তর লিখিয়ে দেওয়া হয়েছে, সে সেটা মুখস্থ করেছে, বোর্ডে প্রচুর নম্বর পেয়েছে। কিন্তু ক্লাস 12-এর পরে গিয়ে যখন সে কোনো একটা নিটের কোচিংয়ে ভর্তি হচ্ছে বা কিছু একটা হচ্ছে, তখন সে দেখছে যে অ্যাকচুয়ালি ক্লাস 10-এর পরে তার যা ধারণা ছিল বিজ্ঞান নিয়ে, তার যা কনসেপ্ট ছিল, ক্লাস 12-এর পরেও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো পার্থক্য নেই। ক্লাস 10-এর পরে তার জ্ঞান যা ছিল, 12-এর পরেও তাই জ্ঞান রয়েছে। সেই জন্য রিপিট ইয়ারে বেশিরভাগ ছেলেমেয়ে পুরো গুড়িয়ে যায়। কারণ অনেক সময় 12-এও প্রপার গাইড পায় না। হ্যাঁ, প্রপার গাইড পেলে হয়তো উতরে যাবে, যে ওই বছরটা তাকে ঠিকঠাক গাইড করবে, কারণ সেই টিচার জানবে যে তার অ্যাকচুয়ালি 2 বছরে সে কিছু শেখেনি, অ্যাকচুয়ালি তাকে সেইভাবে গাইড করবে এবং উতরে যাবে। অনেকেই উতরে যায়, কিন্তু বহু ছেলে মেয়ে অ্যাকচুয়ালি রিপিট ইয়ারে গিয়ে আর পারে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর রিপিট চলতে থাকে। কেন? তার কারণ সে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট 2 বছর, যে 2 বছরে তার শেখার কথা ছিল, তার ধারণা ক্লিয়ার করার কথা ছিল, সেই 2 বছর সেই নোট মুখস্থ করে সময়টাকে পুরো নষ্ট করেছে। তাই আমি বলি কম কেউ পড়ুক, কিছু যায় আসে না, প্রচুর সময়, 2 বছর অনেক সময়। নিট পরীক্ষা 6 মাস পরেও ক্র্যাক করা যায়, তাই 2 বছর প্রচুর সময়। কিন্তু যেটুকু পড়বে সেটুকু যেন এমনভাবে পড়বো সেইটার সম্পর্কে ওর সব ধারণা ক্লিয়ার, তবেই সে শুধু একজন ভালো বিজ্ঞানের ছাত্র হবে না তাই নয়, সে বোর্ডসও পাবে, সে সব কিছুতে ভালো রেজাল্ট করবে। এবার ওই যে বললাম, কেউ যদি এভাবেই পড়াশুনো করে, তারপরেও সে নিটে চান্স না পেতে পারে, কারণ হতে পারে তার থেকেও ভালো 50,000 ছেলেমেয়ে রয়েছে, কারণ 16 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দেয়, 50,000 সিট, হয়তো তার থেকেও আরও ভালো আছে, তারা পাবে। কিন্তু তার মানে এই নয় যে তার বোর্ডসটা খারাপ হয়ে যাবে, তার বোর্ডসটা কিন্তু ভালোই হবে, কারণ সে বিজ্ঞানের একদম অরিজিনাল ছাত্র এবং সে খুব ভালো করে পড়াশোনা করেছে, তাই তার বোর্ডস খারাপ হওয়ার কোনো জায়গা নেই, বোর্ডস তার ভালোই হবে। হ্যাঁ, নিটে নাও পেতে পারে, যদি তার থেকে 50,000 ভালো ছেলে মেয়ে থাকে,
কিন্তু সে অবভিয়াসলি বাকিদের থেকে অনেক অ্যাডভান্টেজ, যদি সে বছর নাও পায় কোনো কারণে, তাহলে পরের বছর অ্যাকচুয়ালি সে ইজিলি পেয়ে যাবে, কারণ সে তখন অনেকটা অ্যাডভান্স হয়ে যাবে। কিন্তু আমি মনে করি কেউ যদি এইভাবে পড়াশুনো করে, এইভাবে বেশি কেউ পড়াশুনো করে না, এই ভিডিওটা বেশি কেউ দেখবে না, এবং সবাই ওরকমই বলবে যে বোর্ডসের জন্য ভালো করে হোক, তারপরে এন্ট্রির জন্য। তো বেশিরভাগ ছেলেমেয়েরাই এইটা বলার পরেও ওই পথেই যাবে, তাই বেশিরভাগই শুনবে না। তাই আলটিমেটলি কেউ যদি আজকে যেভাবে বললাম এইভাবে পড়াশুনো করে, তাহলে অ্যাকচুয়ালি আমার মনে হয় সে প্রথমবারই শুধু নিট পরীক্ষায় যে চান্স পাবে তাই নয়, সে বোর্ডসেও প্রচুর ভালো নাম্বার পাবে। তাই যেখান দিয়ে শুরু করেছিলাম নিট ভার্সেস বোর্ডস, এটাই ভার্সেস কথাটা আজ থেকে কেটে দাও, বরং বলো নিট উইথ বোর্ডস। কারণ নিট এবং বোর্ডসের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নেই, আর বিজ্ঞানের কোনো সিলেবাস মানে বিজ্ঞানের কোনো রকম বোর্ড নিট হয় না। আমি যদি একটা জিনিস বুঝি তাহলে বুঝি, আর যদি বুঝি না তাহলে বুঝি না। এই ছিল আজকের ভিডিও। যারা নিট অ্যাসপিরেন্ট তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম, অনেকে জয়েন করতে পারে না তাই বলে দিই, টেলিগ্রাম চ্যানেলের নাম হলো নিট বায়োলজি বাই ডক্টর অর্কদীপ। এইটা সার্চ করলে বেরিয়ে যাবে চ্যানেলটা, আমি লিঙ্ক দিয়ে রাখবো, তবে অনেকে লিঙ্কে জয়েন করতে পারে না, তাই এইটা যদি কেউ সার্চ করে টেলিগ্রামে গিয়ে, তাহলে সে সেখানে জয়েন করতে পারবে। তার বাইরে নিট 2024 যারা সবে মাধ্যমিক দিল তাদের জন্য ব্যাচ শুরু হচ্ছে 16ই মে থেকে শুরু হচ্ছে। প্রথম দিকে ওরিয়েন্টেশন হবে, তাই কেউ দু একদিন মানে 16ই মে থেকে শুরু হলেও তাদের হাতে সময় থাকবে, কারণ অনেকে মাধ্যমিক রেজাল্টের অপেক্ষা করছে, তো তারপরে জয়েন করবে হয়তো। তো 16ই মে থেকে শুরু হচ্ছে আমাদের নিট 2024-এর ব্যাচ। সেখানে যদি কেউ জয়েন করতে চায় তাহলে এইটা হচ্ছে আমাদের ফোন নাম্বার 9330054553। এটাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। সকাল 10টা থেকে ফোন যদি করতে হয় তাহলে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে, আর হোয়াটসঅ্যাপ করতে চাইলে যখন খুশি হোয়াটসঅ্যাপ করা যাবে। নিজের নাম লিখে আর কোন ব্যাচে এনরোল করতে চাইছো, মানে তোমরা যদি নিট 2024 হয় তাহলে নিট 2024 লিখে মেসেজ করবে, তোমার নাম আর নিট 2024-এ এনরোল করতে চাও সেইটা লিখে এখানে মেসেজ করবে, সমস্ত ডিটেলস এখানে পাঠিয়ে দেওয়া হবে। এইটা হচ্ছে ফোন নাম্বার যে নাম্বারে নিট 2024-এর। এবং আর একটা ব্যাচে চলছে নিট 2023-এর জন্য, সেটাও একই নম্বর, হোয়াটসঅ্যাপ, নাম লিখে নিট 2023। তো দুটো ব্যাচ চলছে, দুটো ব্যাচের জন্য এই দুটো জিনিস যেটা বলে দিলাম। তার বাইরে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো। আমার বাকি ইনস্টাগ্রাম ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আজকের মতো এই অবধি ভিডিও। তাই আমি বলবো যে বিজ্ঞান যখন পড়তে এসছো ভুল ধারণায় থেকো না, নিজের ধারণাকে স্বচ্ছ করো, মিসগাইডেড হয়েও না, সঠিক পথে চলো, চুজ ইওর গাইড প্রপারলি, পরিশ্রম করো। আমার মনে হয় পৃথিবীর সমস্ত সফলতা তোমাদের জন্য অপেক্ষা করছে। দেখা হবে আমার নতুন ভিডিওয়, ততক্ষণ অবধি খুব ভালো থেকো।